শুরু করছি ইস্পানি মির্জা শুভরাত্রি পাওয়ার বাই বিএসবি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আজ আমরা কথা বলবো গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অত্যন্ত উপযুক্ত একজন অতিথি রয়েছেন, সাবেক তারকা ছাত্রনেতা, যিনি ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে যোগ দিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী থাকাকালীন অবস্থা থেকে যিনি রাজনীতি থেকে এখন পর্যন্ত তার যে সৎ আদর্শ নিষ্ঠা, তার সাথে তিনি নিজকে এখনও পর্যন্ত তার সর্বকর্মময় দিয়ে তিনি নিজকে বিসর্জন দিয়ে এই দলের সাথে, জাতীয়তাবাদী দলের সাথে নিজকে নিবেদিত রেখেছেন। তিনি হচ্ছেন আজকের অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব জনাব শহীদুদ্দিন চৌধুরী আনি। এনিবে আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে। শুধু শিক্ষার্থী হিসাবে আমি মনে করে দিতে চাই, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আপনি তরুণ ছাত্রনেতা এবং আপনার আন্দোলনের মধ্য দিয়ে পিছনে যারা ছিল তারা অনেকেই এখন অনেক বড় হয়েছে, বড় নেতা হয়েছেন। আপনি সেখানে নেতৃত্ব দিয়েছেন। আমার মনে আছে একবার আপনার মুখের মধ্যে বা সমস্ত ফেসের মধ্যে ছড়াগুলির মতো লেগেছিল, কোন একটা মিছিল করতে গিয়ে মুখের দিকে ছোট 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 বুলেটের গুলি লেগেছিল। তো সেটা যাই হোক, এখন আমি যে কথাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে কথা বলবার চেষ্টা করব এবং সেই চেষ্টার প্রাক্কালে আমরা দেখেছি যে আমি রিজিম যেটা, সেই রিজিম তারা পরাজিত হয়েছে। ছাত্র জনতার বিপ্লবের মুখে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে অনেক মানুষকে হত্যাযজ্ঞর পরে তারা দেশ ছেড়ে পালিয়েছে। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করেছে, কিন্তু আমরা দেখেছি গত 15 বছরে আপনি সহ আপনাদের নেতাকর্মীরা প্রত্যেকেই নানাভাবে নিপীড়নের শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছে অনেকে জেল জুলুম, এবং আমরা দেখেছি যে বাসা বাড়িতে কেউ থাকতে পারতো না, স্ত্রী সন্তানদের সময় দিতে পারতো না। আপনি তার মধ্যে একজন অন্যতম লড়াকু সৈনিক ছিলেন। এই মজলুম সংগ্রামী মানুষ হিসাবে আজকে গত 15 বছরের যে দুঃশাসনের কথা বলা হচ্ছে, সেই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? জি, ধন্যবাদ এটিএন বাংলাকে এবং যারা শুনছেন প্রিয় দেশবাসী। দেখুন, আমি স্কুল থেকেই রাজনীতি করি, ছাত্র রাজনীতি। স্কুলে করেছি, কলেজে করেছি, বিশ্ববিদ্যালয় তো খুবই দৃশ্যমান ছিল আমার ছাত্র রাজনীতি। তখন যারা ছিলেন তারা খুব কাছের থেকেই দেখেছেন, বিশেষ করে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, সে আন্দোলনে আমি খুব সক্রিয় ভূমিকা পালন করার চেষ্টা করেছি এবং 90-এর যে গণ আন্দোলন, সে আন্দোলনে নিজের দায়িত্ব নিয়েই মাঠে ছিলাম, ময়দানে ছিলাম। ছাত্র রাজনীতির মধ্যে কিছু শিখেছি এবং ছাত্র রাজনীতি মধ্যে যে কিছু শেখা যায়, জানা যায়, দেশের জন্য করা যায়, সে উপলব্ধি আমি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় জীবনে অনেক সঙ্গে মিলেমিশে পেয়েছি। ওই রাজনীতির ধারাবাহিকতায় এখন জাতীয় রাজনীতিতে আমার অবস্থান। আমি ছাত্র রাজনীতি যেভাবে শুরু করেছি এবং যা শিখেছি সেটাকে এখনও ধরে রাখার চেষ্টা করছি জাতীয় রাজনীতিতে। আর 15 বছর যে কথাটি বললেন যে অনেক অত্যাচার, অনেক নির্যাতন, এটা তো শুধু আমি একা নয়, বাংলাদেশের আমাদের রাজনৈতিক নেতাকর্মীর বাহিরেও সাধারণ অনেক মানুষ নির্যাতিত হয়েছে। কেউ রাজনৈতিক অঙ্গনে, কেউ ব্যবসায়িক অঙ্গনে, কেউ তার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে। এবং সেই ফ্যাসিবাদী সরকারের নির্যাতনের শিকার হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, নেতা কর্মী, সাধারণ জনগণ সবাই অত্যাচার, নির্যাতন, মামলা হামলার শিকার, কেউ গুমের শিকার, কেউ খুনের শিকার, প্রতিনিয়ত জেলে আসা যাওয়া, তারপরে বাড়িঘর দখল, প্রতিষ্ঠান দখল, এভাবে তো নির্যাতন কম হয় নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আজকে দেশের বাইরে, কোনো মামলা এখন পর্যন্ত তার বিরুদ্ধে শেষ পর্যন্ত পারেন নাই প্রমাণ করতে, কিন্তু জোর করে সাজা দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি পরিমাণ অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছেন, এগুলো তো জাতির সামনে সবাই দেখেছে। এবং তিনি দীর্ঘদিন জেলে ছিলেন। জেলের থেকে বাইর হওয়ার পর তিনি জেলে যাওয়ার আগে তিনি স্বাভাবিক জীবনে গিয়েছেন,
আসার পর তিনি একটা অসুস্থ অবস্থায় ফিরেছেন জেলখানা থেকে, এবং বাসায় আসা, হসপিটালে যাওয়া, এই যে আসা যাওয়ার মধ্যেই তিনি তার জীবনটাকে এখন একটা এমন একটা অসুস্থ বা অস্বাভাবিক, যেটা বলা যায় খুবই একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে উনি এখন আছেন। এর মধ্যে ওনার সুস্থতার জন্য আমরা চেষ্টা করছি, ডাক্তার এখানে চিকিৎসা করছেন। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া তো গত 15 বছর ধারাবাহিকভাবে ছিল। তাছাড়া আমাদের এই দেশের মানুষের যে ত্যাগ, মানুষের যে শ্রম, দলীয় নেতাকর্মীদের যে ত্যাগ, যে পরিশ্রম, যে শ্রম, এটা তো শেষ ছিল না, এটা তো ব্যাপক ছিল। এবং পরবর্তীতে আমরা যখন 28শে অক্টোবর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা ব্যাপক আন্দোলনে আমরা গিয়েছি, হয়তো আমরা সেই মুহূর্তে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই, কিন্তু ত্যাগের শেষ ছিল না, নেতাকর্মীদের গুম, খুন, অত্যাচার, নির্যাতনের শেষ ছিল না। পরিবার থেকে আমরা অনেকেই বিচ্ছিন্ন ছিলাম। আমার জীবনে তাই হয়েছে, বারবার জেলে গিয়েছি। এই সরকারের আমলে আমাদের এক একজনের বিরুদ্ধে মামলা ছিল, কারো 150, 200, 300, 100 নিচে তো না। এই যে একটা অস্বাভাবিক জীবন, পরিবারকে সময় না দেওয়া, এটা আমার জীবনে শুধু হয় নাই, সবার ক্ষেত্রে হয়েছে। যার কারণেই তো শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য ছাত্র এবং জনতা ঐক্যবদ্ধ হলো, এবং কিভাবে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করে, গুলি করে সাধারণ মানুষকে হত্যা করলো, ছাত্রদেরকে হত্যা করলো। সেখানে তো শুধু যে কিছু রাজনীতিবিদ বা রাজনৈতিক কর্মী মারা গেছে তা না, সাধারণ অনেক মানুষকে তারা খুন করেছে। এই পরিস্থিতি তো এই দেশে হয়েছে বলেই এই সরকারকে বিদায় নিতে হয়েছে, পলায়ন করতে হয়েছে, তারা গণশত্রুতে পরিণত হয়েছে, জনশত্রুতে পরিণত হয়েছে। এই ছিল পরিস্থিতি। জি, জনাব তারেক রহমান বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যেটা বলেছেন যে আমরা দেখেছি গতকালকে অনেক কাজ এখনও বাকি আছে, আমাদের আরও সতর্ক হতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম শেষ হয়নি। আমরা যেমন বলি যে আমাদের স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু স্বাধীনতার জন্য সংগ্রাম, মুক্তির সংগ্রাম কিন্তু শেষ হয়নি। জনাব তারেক রহমান বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এখনও শেষ হয়নি। হ্যাঁ, উনি তো সত্যিই বলেছেন। জি, আমাদের আন্দোলনের মুখে হাসিনা পালিয়ে গেছে, কিন্তু বাকি কাজগুলো আমাদেরকে এখন করতে হবে। ওই কাজগুলোকে করার জন্য আমরা এই সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করছি। দেশে একটা স্বাভাবিক পরিস্থিতি ওনারা নিয়ে আসবেন আমাদের দেশবাসীর সহযোগিতার মধ্য দিয়ে, সেই কাজটুকুই আমরা করছি। কারণ দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে, তাহলেই পূর্ণ গণতন্ত্র যেটি আমাদের চাওয়া ছিল সেটি প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। তো সে অবস্থার প্রেক্ষাপটে এখন যে অবস্থা, এবং আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার তারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন, প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা মহোদয়রা তারা রাষ্ট্র পরিচালনা করছেন। তো আপনারা কি মনে করেন কিনা বিএনপি দেশের বৃহৎ একটি রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল, এবং যেটি বলা হয় যে দেশনেত্রী বেগম জিয়াকে যেভাবে অন্যায়ভাবে তাকে জেল দেওয়া হয়েছে, তাকে জুলুম করা হয়েছে, তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল, সব কিছু মিলিয়ে এখন তো একটা গণতন্ত্রের স্বাদ পাবার দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি? আপনারা কবে চান যে মনে করেন যে এই সংস্কার কাজ শেষ হবে, এবং কতদিনের মধ্যে মনে করেন যে আপনারা এই জাতীয় নির্বাচনের প্রত্যাশা করেন? দেখুন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি, সজ্জন ব্যক্তি। বিশ্ব তাকে সম্মান দিয়েছে। বিগত সরকার, ফ্যাসিবাদী সরকার তাকে সম্মান দেয় না বলেই ওনাকে এই দেশবাসী সম্মানের যে জায়গাটুকু সেটি হয়তো আর দিতে পারেন নাই সে সময়, কিন্তু উনি সম্মানিত হয়েছেন। আমরা তাকে সম্পূর্ণ সহযোগিতা করছি। আমাদের রাজনৈতিক দলের সঙ্গে এই সরকারের কয়েকবার বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে। সবাই আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে একটা নতুন বাংলাদেশ কিভাবে গড়ে তোলা যায় সেটি তো আমাদের লক্ষ্য। সেই টার্গেটে পৌঁছানোর জন্য একটা যৌক্তিক সময় আমরা বলেছি যে ওনারা সংস্কার করবেন, আলোচনা করবেন, সমাধান করবেন, পরিবেশ তৈরি করবেন,
দেন একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নির্বাচনের পরিবেশ তৈরি করার মধ্যেই একটা জনগণ সরকার প্রতিষ্ঠিত করবেন। আমরা সেই সহযোগিতা ওনাদেরকে দিচ্ছি এবং ইনশাল্লাহ আমরা করে যাব। সেটি নিশ্চয়ই আপনারা দেখেছি, আপনাদের প্রত্যেক নেতা নেত্রী বলছেন যে একটা যৌক্তিক সময়ের পরে যতটুকু সম্ভব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা সংস্কার করবেন। আমাদের যে বিচার বিভাগ, আমাদের আইন বিভাগ, আমাদের আর্থিক খাত যেগুলি সব ভেঙে গিয়েছে সেগুলিকে একটা অবস্থায় নিয়ে আসার পরে একটা জাতীয় নির্বাচন দেবে। কিন্তু যে বিষয়টা আপনি বলছিলেন যে প্রফেসর ডক্টর ইউনূস স্যারের কথা আপনি বলছিলেন যে সারা পৃথিবীতে যিনি সম্মানিত, সারা পৃথিবী যাকে দেখলে সম্মান করে, তাকে নিয়ে যে আওয়ামী সরকার প্রধান যে ধরনের কটূক্তি করতো, নিশ্চয়ই আমার মনে আছে এই কথা কিন্তু এখন উচ্চারণ করতে নিজের কাছে লজ্জা লাগে, লজ্জা বোধ হয় যে যখন পদ্মা সেতুর কথা আসলো এবং সে পদ্মা সেতুকে তাতে একবার না দুবার চুবিয়ে তাকে নিয়ে আসার কথা বলেছিল। তাহলে এই যে যারা বক্তব্য দিয়েছেন, যারা বলেছেন এখন যিনি এখন এই রাষ্ট্র পরিচালনা করছেন তাকে নিয়ে কথা বলেছেন, সেই অবস্থাটাকে আপনি কীভাবে দেখেন? দেখুন, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, উনি পদত্যাগ করেছেন, কিন্তু উনি একটা রাজনৈতিক ফ্যামিলির রাজনৈতিক ফ্যামিলির ছিলেন। তার পিতা শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগের একটা ঐতিহ্য ছিল, একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। কিন্তু কেন তাকে পালিয়ে যেতে হলো? ওনার বাবার যে রাজনীতি, সেই রাজনীতিকে উনি প্রশ্নবিদ্ধ করেছেন। ওনার রাজনীতি, নিজের রাজনীতি নিজেই শেষ করেছেন। বাংলাদেশের মানুষকে, জাতিকে একটা বিপদের মধ্যে রেখে গিয়েছেন। আওয়ামী লীগকে কবর দিয়েছেন। এই রাজনীতির তো প্রয়োজন নাই। এই রাজনীতি একজন রাজনীতিবিদ কেন করবে? কিভাবে প্রয়োজন ছিল ওনার? যদি স্বাভাবিক রাজনীতি উনি করতেন, হয়তোবা কখনো ক্ষমতা থাকতেন, কখনো থাকতেন না, কিন্তু ইজ্জত সম্মান তো ওনার থাকতো, যেটুকু এখন নেই। সুতরাং তার চিন্তা করা উচিত ছিল এবং প্রতিটা রাজনীতিবিদদের এই চিন্তা করাই উচিত। তা আমার বিশ্বাস আওয়ামী লীগ যে শিক্ষাটা পেয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের এখান থেকে শিক্ষণীয় আছে। ভবিষ্যৎ রাজনীতি কী হওয়া উচিত, অতীতের আলোকে সবাই বিশ্লেষণ করবে, চিন্তা করবে এবং রাজনীতিটা কিভাবে চললে দেশের মানুষের জন্য, দেশের জন্য, জাতির জন্য ঠিক হবে, তাই চিন্তা করেই তো করবেন। তো সে অবস্থায় যদি আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই, যে সাবেক প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলেছিলেন যে শেখ হাসিনা পালাতে যারা না পালায় না, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু পরিণতি ভিন্ন দেখতে পেলাম। তো সেই জায়গায় এখন তো একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসছে, কিছুদিন পর জাতীয় নির্বাচন হবে, হয়তোবা জনগণ যদি ভোট দেয় বিএনপি জাতীয়তাবাদী দল তারা নির্বাচিত হবে বা আপনাদের সাথে আরও কেউ নির্বাচিত হবে। তো সেই অবস্থা আপনি যেটি বলছিলেন যে হাসিনা বা তার সরকারকে যেভাবে পালাতে হলো, সেই পরিণতি যাতে ভবিষ্যতে অন্য কোনো দলের না হয়, সেই জায়গা থেকে আপনি, আপনার দল বা আপনার নেতাকর্মীরা তার থেকে কি কোনো অর্জন করছে কিনা, বুঝতে পারছে কিনা আসলে ভবিষ্যৎ রাজনীতি কেমন হওয়া উচিত? না বোঝার তো কোনো কারণ নাই। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া দল। তিনি একটা আদর্শভিত্তিক রাজনীতি আমাদের সামনে দিয়ে গিয়েছেন। এখনও তার রাজনীতিকে আধুনিক বাংলাদেশের রাজনীতি বলা হয়। তিনি একজন জনপ্রিয় রাষ্ট্রপ্রধান ছিলেন, একদিনে হন নাই। তার যে লক্ষ্য, উদ্দেশ্য, যে বাংলাদেশি জাতীয়তাবাদ, দেশকে আত্মনির্ভরশীল করা, নিজে আত্মনির্ভরশীল হওয়া এবং দেশকে স্বনির্ভর করে তোলা, এই যে একটা খাল খনন বিপ্লব নিয়ে আসা, একটা খালের দুই পাড়ে গাছ লাগানো, খালে খননের মাধ্যমে যে পানি থাকবে ওই পানির থেকে জমিতে সেচ দেওয়া, উৎপাদন দ্বিগুণ করা, সেই উৎপাদন রপ্তানি করা, হাঁস মুরগির খামার করা, এই যে গরু ছাগল বৃক্ষরোপণ, সব কিছুই একটা বাংলাদেশি জাতীয়তাবাদ, মাটি ও মানুষের রাজনীতি। আমরা যদি একটু গভীরে চিন্তা করি, তাহলে এই কাজগুলো নিয়ে যদি আমার পার্টির নেতা কর্মীদেরকে আমি ব্যস্ত রাখি, তাহলে অপরাজনীতি বা দুঃশাসন যেটা করে গিয়েছে এই ফ্যাসিবাদী শাসকরা
কর্তৃত্ববাদী গোষ্ঠী, ওই দিকে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। সবসময় কাজের মধ্যে যদি থাকে তাহলে একটা দলের করণীয় অনেক কিছু আছে দেশের জন্য। এবং আমরা খুবই সতর্ক এখন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইদানিংকালে আপনারা লক্ষ্য করবেন সবসময় এই যে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির আলোকে কিভাবে এই জেনারেশনকে উদ্বুদ্ধ করা যায়, জেনারেশনকে সম্পৃক্ত করা যায়, সেই দিকে বেশি নজর দিচ্ছেন। তিনি চিন্তা করছেন যে এখন থেকেই আমি দৃশ্যমান যে 5 কোটি মানুষের পরিবার যদি একটা করে গাছ লাগায় তাহলে ওই পরিবারকে একটা কাজে এঙ্গেজ রাখা, এটা জিয়ার রাজনীতির অংশ। একটা পল্লী চিকিৎসক কি হেল্প আমাদেরকে করতে পারে, আমরা সেই দিকে নজর দেওয়া। আমরা কিন্তু জিয়ার রাজনীতির দিকে নতুন করে আবার ফিরে যাচ্ছি, ফিরে যাইতে হবে আমাদেরকে যদি আমরা কাজের মধ্যে থাকতে চাই। আমরা সেই চিন্তাটা এখন মাথায় এনেছি। আমাদের ইয়াং জেনারেশনকে আমরা এমনভাবে সম্পৃক্ত করব, কোনোভাবেই এই সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি যেগুলো আগের সরকার করে গিয়েছে সে ব্যাপারে আমরা এত কঠিন এবং এত কঠোর এখন থেকে। কেউ যদি কোনো ধরনের অপকর্মে লিপ্ত হয় সঙ্গে সঙ্গে পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। শুধু ব্যবস্থাই নয়, কঠিন ব্যবস্থা নিচ্ছি। প্রয়োজনে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিব। এই ধরনের সিদ্ধান্ত আমাদের পার্টির চেয়ারম্যান বা আমরা নিজেরা নিচ্ছি। এই ব্যাপারে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা সম্পূর্ণভাবে এই জেনারেশন, এই মুহূর্তে এই প্রজন্মের জন্য কি প্রয়োজন, এই যুগের সাথে তাল মিলিয়ে সেখানে আমরা স্বাভাবিক একটা ছাত্র রাজনীতি যেন জেনারেল স্টুডেন্টদের মধ্যে যাদের ছাত্রত্ব আছে সেই ছাত্রদের মাধ্যমে আমরা ছাত্র রাজনীতিকে নিয়ে যাব। এটা আমাদের টোটাল প্ল্যান। হয়তো আমরা অতীতে অনেক সময় পারি নাই, বাধার সৃষ্টি হয়েছে, মিটিং করতে পারি নাই, প্রোগ্রাম করতে পারি নাই, কমিটি করতে পারি নাই, সম্মেলন করতে পারি নাই। কিন্তু এখন একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের হাতে যে সময়টুকু আমরা গ্রহণ করব, নিব, সেই সময়টুকু আমরা কাজে লাগাবো। সেখানে ছাত্র রাজনীতি বলেন, যুব রাজনীতি বলেন, তরুণদেরকে নিয়ে আসার জন্য যা যা পরিকল্পিত প্ল্যান আমাদের দরকার সেই দিকে আমরা এগোচ্ছি। সেটার সঙ্গে জিয়ার রাজনীতিকে আমরা যদি একসঙ্গে ট্যাগ করে দিতে পারি, আমার মনে হয় কোনো ইয়াং জেনারেশন, এই প্রজন্ম কোনো অপকর্মে লিপ্ত হবে সেটা একদিকে কোনো সুযোগ নাই, আরেকদিকে কাজে ব্যস্ত রাখবে। এটা আমাদের পরিকল্পনা। কিন্তু মিস্টার রানিম, জনাব তারেক রহমান তিনি চতুর্দিকে সতর্ক দৃষ্টি রাখছেন। আমরা ইতিমধ্যে কিন্তু আপনাদের দলের পক্ষ থেকে দেখেছি যারা এই আওয়ামী রিজিমের পরিবর্তনের পরপর যারা নানাভাবে একটু সাধারণ মানুষকে একটু আমি বলবো যে তাদের একটু অন্যায় করবার চেষ্টা করেছে, তার জন্য আপনারা শাস্তি দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই পরিস্থিতি কেন তৈরি হবে? এই পরিস্থিতি কেন হবে? একটি ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে যখন এদেশে নতুন স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা আসলো, সেই স্বাধীনতা আসার পর আপনাদের মতো বৃহৎ দলের যদি কেউ এই ধরনের অন্যায় করে থাকে তাহলে সেই পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য আপনারা কঠোর হচ্ছেন, আরও কঠোরতম হবেন। কিন্তু একেবারে আরও কঠিনভাবে যাতে কেউ না করে তার জন্য কি কোনো বড় ধরনের সিদ্ধান্ত আছে কিনা? আপনারা বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেবেন, কিন্তু চতুর্দিকে এত নেতাকর্মী, তাদেরকে আপনারা ম্যানেজ করতে পারবেন? দেখুন, বিএনপি একটা গণমানুষের দল। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী। এখন একটা ইন্টেরিয়র গভর্নমেন্ট আছে, তাদের নিজস্ব একটা পলিসি আছে। যেই লাস্ট যে সরকার, আওয়ামী সরকার, তারা আপনি বাস টার্মিনাল বলেন, ট্রাক টার্মিনাল বলেন, টেম্পো স্ট্যান্ড বলেন, অটো স্ট্যান্ড বলেন, বালুমহল বলেন, হাট বাজার বলেন, তারা তাদের একটা কন্ট্রোল রাজনীতি সেখানে করে গিয়েছে, অপরাজনীতি যাকে বলি। এটা আসলে টোটালি চাঁদাবাজি একটা স্টাইল। এখন এই সরকার, ইন্টেরিয়র গভর্নমেন্ট আসার পর আমরা প্রস্তাব করেছি অলরেডি যে এটা সরকারের অধীনে থাকবে। প্রয়োজনে সরকার লোক নিয়োগ করবে, সরকার কালেকশন করবে রিসিডের মাধ্যমে। যদি এই সরকার তা না করে তাহলে কোনো রাজনৈতিক দলের পক্ষে এটা কন্ট্রোল করা কিন্তু এই মুহূর্তে টাফ হবে। আজকে হয়তোবা কেউ বিএনপির নামেও চেষ্টা করছে, কেউ বিএনপির দোষ দিয়েও চেষ্টা করছে,
সব কিছু যে আমি কন্ট্রোল করতে পারবো এই মুহূর্তে তা কিন্তু নয়। কারণ যারা করে গিয়েছে তারা হয়তো বা নাই, আছে, কিন্তু তারা ব্যাক স্ক্রিনে আছে, তারা হয়তো বা হাত বদল করার চেষ্টা করে। এটা বিভিন্ন ধরনের লোক আছে, কিন্তু শেষ পর্যন্ত একটা বড় দল হিসাবে, এই গণমানুষের দল হিসাবে শেষ পর্যন্ত বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে, বা বিএনপির কেউ হয়েও বিএনপির নাম না বলেও বিএনপিকে ব্যবহার করার চেষ্টা করছে। যেহেতু এটা একটা গণমানুষের দল, বড় দল, এটা একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এই প্রভাব বিস্তার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসতে হলে এখানে অবশ্যই এই ইন্টেরিয়র গভর্নমেন্টের এখানে বড় ভূমিকা আছে, এবং তাদেরকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। যে সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত হব, প্রত্যেকটা রাজনৈতিক দল একমত হবে এবং তাদেরকে সহযোগিতা করব। যদি এটা পার্মানেন্টলি এই ব্যবস্থা না করেন, তাহলে এই চাঁদাবাজি শুধু বিএনপি নয়, যে কোনো রাজনৈতিক দল কখনোই এটা এখান থেকে বের হতে পারবে না, বদনাম সবারই হতে থাকবে। আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে যখন ক্ষমতার পালা বদল হয়, তখন ওই যে চাঁদাবাজির যে জায়গাটা, যেটা বালুমহল বলি, জলমহল বলি, বাজার বলি, হাটঘাট বলি, টেম্পো স্ট্যান্ড বলি, সেখানে কিন্তু ওই চাঁদাটা ঠিক চলতে থাকে, শুধুমাত্র হাত বদল হয়, এই হাত থেকে ওই হাত। আপনি বলছিলেন যে যারা সম্পূর্ণ আপনি চাঁদাবাজি মানে এইভাবে বলবেন যে কিছু কিছু ক্ষেত্রে এটা ডাক সিস্টেম, নিলাম সিস্টেম হয়। জি, কিন্তু যখন একটা মানে নির্বাচিত সরকার নাই, একটা ইন্টেরিয়র গভর্নমেন্ট, তাহলে ইন্টেরিয়র গভর্নমেন্টকে ইন্টেরিয়র গভর্নমেন্টের প্ল্যানে যেতে হবে। আগের যারা ডাক নিয়েছে সেটা স্টপ করে দিতে হবে। আর যেখানে নিলাম নাই বা ডাক নাই, সেখানে সরকার সরাসরি কালেকশনে যাবে রিসিট দিয়ে। কিন্তু এখন সরকার যদি কোনো সিদ্ধান্ত না হয়, তাহলে সেখানে গ্যাপটা থেকে যায়, অন্য কেউ সেখানে ইন করে। ওই ইন করাটাই হলো আমার পার্টির উপর বদনাম আসতেছে, আমার পার্টির নাম ব্যবহার হচ্ছে, এটা বড় দলের কারণে। সুতরাং এই অবস্থান থেকে যদি বের হতে হয়, আমাদের যে পরামর্শ আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, তুলে ধরছি বিভিন্ন জায়গায়, সিদ্ধান্তটা গভর্নমেন্টকে নিতে হবে, কঠিন সিদ্ধান্ত নিতে হবে, এবং সরকার লোক সেখানে দিতে হবে, এবং লোক নিয়োগের মাধ্যমে সেখান থেকে কালেকশন নিয়ে আসতে হবে উইথ রিসিটের মাধ্যমে। তাহলে আমার যেটা আমরা মনে করি যে এখানে কোনো রাজনৈতিক দলের নাম ব্যবহার হবে না, সরাসরি সরকারের দায়িত্ব চলে আসবে, সরকারের উপর বর্তাবে। কিন্তু সেই জায়গায় আমরা এই আলোচনাটা দীর্ঘায়িত করছি এই কারণের জন্য যে ক্ষমতার পালা বদলের পর কিন্তু আমরা ফ্রন্ট লাইনে কিন্তু দেখতে পাচ্ছি বিএনপি নেতা নেত্রীদেরকে, এবং আমরা দেখতে পাচ্ছি যে যত ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম বেশি হয়েছে। আপনি বলছেন সর্বস্তরের মানুষের মধ্যে হয়েছে। ব্যক্তি হিসাবে বহু মানুষ আছে যারা নীরবে কেঁদেছে, যারা বহু মানুষ আছে বিচার প্রার্থী বিচার পায়নি, বহু মানুষ আছে প্রতিদিন কোর্টের বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থেকেছে। এমন কোনো দিন নেই, এমন কোনো সপ্তাহ নেই তাকে কোর্টের বারান্দা যেতে হয় না, যেটি জ্বলন্ত উদাহরণ কিন্তু আপনি নিজেও বটে। কিন্তু সেই অবস্থায় ইন্টারিয়র সরকার যে কার্যক্রমগুলো করবে, সেখানে তো বিএনপির মতো একটা বৃহৎ দলের, বিশেষ করে আপনারা যারা নেতৃস্থানীয় রয়েছেন, আপনাদের তো নানা রকম দিক নির্দেশনা বা হুঁশিয়ারি দরকার আছে। অবশ্যই আমরা তো সেটা চালিয়ে যাচ্ছি, এবং আমরা সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। কিন্তু সিদ্ধান্তগুলো ওনাদেরকে নিতে হবে ফাইনালি। ওনাদের সিদ্ধান্তের বাইরে কিন্তু আমি তো গভর্নমেন্টের নাই যে আমি সিদ্ধান্ত নিব। আমরা ওনাদেরকে পথ দেখিয়ে দিচ্ছি, পরামর্শ দিচ্ছি, সহযোগিতা করতেছি। তবে এই সিদ্ধান্তগুলো খুব কঠিন, কারণ যারা এটা কন্টিনিউ করে গিয়েছে তারা হয়তো এখন নাই। এখান থেকে বাইর হওয়ার জন্য গভর্নমেন্টকে এই সিদ্ধান্ত নতুন করে নিতে হবে, সেখানে লোকবল নিয়োগ করতে হবে, সেখানে প্ল্যান তৈরি করতে হবে যে হ্যাঁ কোন পরিকল্পনা মাফিক আমি এটা গ্রহণ করব, আমি এখান থেকে মানে গভর্নমেন্টের আওতাধীন নিয়ে আসবো। কিন্তু এটা কোনো রাজনৈতিক দলের জন্য নয়, কোনো রাজনৈতিক দলের দায়িত্ব নয়, কিন্তু অকপটে আমাদের উপরে চলে আসতেছে একটা বড় দল হিসাবে। কেন আসতেছে? যে এখানে কিছু গ্যাপ সৃষ্টি হয়েছে। এই গ্যাপটা যখন একটা পাইপলাইনের মাধ্যমে চলে যাবে সরকারের থেকে, তখন দেখেন বিশ্বের বিভিন্ন বড় বড় দেশ, তাদের যদি কিছু কন্ট্রোল না থাকতো তাহলে অনেক ধরনের ক্রাইম হতো। তারা পাইপলাইনের মাধ্যমে এই সমস্ত সকল জিনিসগুলোকে কন্ট্রোলে নিয়ে আসে। ঠিক এই জিনিসগুলোকেও, এই ধরনের প্রসেসটাকেও এটা একটা পাইপলাইনের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে সরকার যদি সেটা না করে, অন্য কারোর পক্ষে এটা করা সম্ভব নয়। নিশ্চয়ই। আমরা আসলে বিএনপি একটা বৃহৎ দল, সেই দলের রাজনীতি নিয়ে কথা বলছিলাম। আপনারা অত্যন্ত সতর্কতার সাথে বলছেন এবং সতর্ক থাকবার জন্য অনুরোধ করেছেন। আমরা আশা করব এই আলোচনা নিয়ে আমরা ফিরব। প্রিয় দর্শক, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে কথা বলছিলাম সাবেক তারকা ছাত্রনেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী এনির সাথে, যিনি বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আমরা একই অতিথির সাথে একটা বিরতির পর আবারও ফিরে আসবো। আপনারা আমাদের সাথে থাকবার জন্য অনুরোধ রইল।
ইসমানী মির্জা শুভরাত্রিতে আবার ফিরে এসেছি। আমাদের সাথে অতিথি এসেছেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব শহীদুদ্দিন চৌধুরী আনি রয়েছেন আমাদের সাথে। আমরা কথা বলছিলাম আসলে এই যে আওয়ামী রিজিমের পরিবর্তনের পর আমরা অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব গ্রহণ করেছে প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে। আমরা দেখতে পাচ্ছি দেশের যে সংস্কার, রাষ্ট্র সংস্কার, সেই সংস্কারের কাজ চলছে। কিন্তু আমরা বিরতির পূর্বে যে কথাটাই বলছিলাম অ্যানি ভাই, সেটি হচ্ছে যে এই যে পরিবর্তিত পরিস্থিতিতে একটি বড় দল, আমি কোনোভাবেই বলবো না যে এই দলকে পুরোপুরিভাবে একদিনেই সব কিছুকে নিয়ন্ত্রণ আনা সম্ভব, কিন্তু যে অভিযোগটি আবারও আমি করতে চাই যে এই যে নানা ক্ষেত্রে নানা সময় কোথাও ছোটোখাটো যে অনিয়মগুলো চলছিল বিএনপির মধ্য থেকে, সেগুলিকে একেবারেই আরও নিষ্ক্রিয় করবার জন্য আপনাদের কী পরিকল্পনা রয়েছে? দেখুন, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ যদি এই 3 দিন আগস্টের আমরা চিন্তা করি, এদেশে যদি যে পরিমাণ কাউন্টার অ্যাটাক যেটা হয়েছে সেটা আরো অনেক বেশি হতে পারত। যদি 20,000, 30,000, 40,000, 50,000 লোক মারাও যেত, অবাক হওয়ার মতো কিছু ছিল না। আমরা শক্ত হাতে কন্ট্রোল করেছি। ইভেন আমি তখন জেলে ছিলাম 5 তারিখ, 6 তারিখ, 6 তারিখে বের হয়েছি। আমরা জেলখানা থেকে আমার এলাকায় আমরা কন্ট্রোল করার চেষ্টা করেছি। আমাদের আত্মীয় স্বজনকে আমরা সেখান থেকে টেলিফোন করেছি, আমাদের নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি। বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যে ভিডিও বার্তাটি দিয়েছেন, সেই ভিডিও বার্তায় যে নির্দেশনা ছিল, আমাদের সকল নেতাকর্মীকে উনি হুঁশিয়ার উচ্চারণ করেছেন যে আমরা প্রতিশোধ রাজনীতি করব না, আইনকে নিজের হাতে তুলে নেব না। এই যে সিদ্ধান্তগুলো যদি আমাদের পার্টি থেকে তাৎক্ষণিকভাবে না আসতো, তাহলে অনেক কিছু হতে পারত, যেটা আমি একটু আগে বলেছিলাম। যাই হোক, আমরা এখনো খুব সতর্ক। কোনোভাবে আইনকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। সেটা যে কোনো প্রকারেই হোক, যে কোনো প্রতিশোধ বা প্রতিহিংসার প্রেক্ষাপটে আসুক না কেন, অথবা আমাদের নাম ব্যবহার করে কেউ যদি কোনো কালেকশনে জড়িত হয়, অথবা কেউ যদি কোনো লুটের সঙ্গে জড়িত হয়, কোনো সুযোগ নাই। আমাদের বিন্দুমাত্র নাম ব্যবহার করলেই আমাদের দলের পক্ষের বা দলের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি থাকে, তার সঙ্গে আমরা কোনো সম্পর্ক রাখবো না। এটা পার্টির সিদ্ধান্ত, এটা দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত, এটা আমরা ওন করি। এবং ইতিমধ্যে আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আজকেও আমরা দেখুন, আমি প্রতিদিন কি করি, আমার একটা কর্মী কি করে, আমার একটা নেতা কি করে, এটা খুব অল্পতে আমরা পেয়ে যাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সঙ্গে সঙ্গে সেকেন্ড আমরা পেয়ে যাচ্ছি। তাহলে বিএনপির কোন ইউনিটে কোন কর্মী, কোন নেতা কি কাজটুকু করছে, তার জন্য আমার কতটুকু ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, সেটার জন্য সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশনে যাচ্ছি এবং যাব। এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। আমরা নতুনভাবে এখন এই পরিকল্পনা গ্রহণ করেছি যে আমরা পার্টির মিটিং চলবে, পার্টির সেমিনার চলবে, সভা চলবে, সমাবেশ চলবে, সম্মেলন হবে, কাউন্সিল হবে। কোনো গেট আমরা লাগাবো না, কোনো তোরণ সেখানে লাগাইতে পারবে না, মানে কোনো হুন্ডা মহড়া হবে না। আচ্ছা, কোনো পোর্ট্রেট যে আমার ছবি দিয়ে দিলাম, হ্যাঁ থাকতে পারে কখন, যদি অকেশনালি যে সম্মেলন, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এই 3 জনের ছবি থাকতে পারে, কিন্তু এর বাহিরে কারো ছবি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবং কারো ছবি দেবেন, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, এবং যদি দেয় আমরা তাকে এক্সপেল করব। এটা আমাদের দলের সিদ্ধান্ত। আমরা একদম লিখিতভাবে আমরা এইটা গতকালকে দিয়েছি এবং আজকে অনেক মিডিয়াতে চলে আসছে। কোনো তোরণ কেউ দিতে পারবে না, কোনো হুন্ডা মহড়া আমাদের প্রয়োজন নাই। কেন এই হুন্ডার কথাটা বললাম? দেখেন, বিগত আমলে হুন্ডার যেভাবে মহড়া হয়েছে, যেভাবে ছাত্রলীগ, যুবলীগ, ক্রাইমাররা ক্রাইম করেছে, মানুষ ভয় পায়। গ্রামের মানুষ মনে করে যে মনে হয় এক গ্রুপ চলে গেছে, আর গ্রুপ আসছে। নো, বিএনপি সেই রাজনীতিতে যেতে পারবে না, সেই রাজনীতি যাওয়ার কোনো সুযোগ নাই। এবং এটাকে শক্ত হাতে আমরা কন্ট্রোল করব। এটা আমাদের দলের সিদ্ধান্ত, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত। নিশ্চয়ই খুবই খুবই আশার কথা শোনাচ্ছেন আপনি, যে কোনো হুন্ডা মহড়া, হুন্ডা নিয়ে কিন্তু আমরা বিগত সময় হুন্ডার পাশাপাশি হেলমেট, কারণ মানুষের নেগেটিভ অ্যাটিটিউড, এই যে হেলমেট বাহিনী, কেন বিএনপি সেই দায়িত্ব গ্রহণ করবে? বিএনপির রাজনীতি এটা না। বিএনপির রাজনীতি জিয়া রহমানের রাজনীতি। জিয়া রহমান যে কর্মসূচিগুলো দিয়েছেন, যে দর্শনগুলো দিয়েছেন, সেটাকে এস্টাবলিশ করা হলো বিএনপির রাজনীতি। সেটা নিয়ে মাঠে থাকবো, সেটা নিয়ে মাঠে কাজ করব, আদারওয়াইজ না। নিশ্চয়। আমি একটুখানি চলে আসি আপনার, যদিও আপনার জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু
আপনার যে জনপ্রিয়তার শীর্ষে সেটি হচ্ছে গিয়ে লক্ষ্মীপুর, এবং লক্ষ্মীপুরের যেখান থেকে আপনি নির্বাচিত হয়েছেন, বেশ কয়েকবার নির্বাচিত হবার পরও কিন্তু পরবর্তীতে যেহেতু বিনা ভোটে নির্বাচন হচ্ছে, রাতের ভোট, দিনের ভোট রাত হয়ে গিয়েছে, 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছে। এরপরও লক্ষ্মীপুর কিন্তু আপনার জনমানুষের দল হিসাবে আপনি সেখানে খুবই জনপ্রিয়। সেখানে আমরা দেখেছি বিশেষ করে যে লক্ষ্মীপুরে যেরকমভাবে ছাত্রদল বলি, বিএনপি বলি, জামায়াত বলি, তাদের প্রতি যে একটা অত্যাচার নির্যাতন হয়েছে, আপনিও কিন্তু সেই নির্যাতনের শিকার হয়েছেন। অনেক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, কাউকে নিয়ে বাড়ির ছাদে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। সেই সময়কার কথা, বিশেষ করে 2013 সালে তারেক সাইদের নেতৃত্বে একটি বিশেষ বাহিনী গিয়ে র্যাবের লক্ষ্মীপুরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেটি কি একটু আপনার স্মৃতি থেকে একটু বলবেন কিনা দর্শকদের, বিশেষ করে লক্ষ্মীপুরবাসীকে, যেখান থেকে আপনি যে নির্বাচিত হয়ে আসেন? দেখুন, লক্ষ্মীপুরের মানুষ রাজনৈতিকভাবে খুবই সচেতন এবং এখানে একটা রাজনৈতিক চর্চা সর্বসময়ের জন্য থাকে। এবং লক্ষ্মীপুরের রাজনীতিতে বিগত দিনগুলোতে, জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার মতো অনেক নেতৃত্ব লক্ষ্মীপুর থেকে হয়ে আসছে। আমি জানি না আমি পপুলার কিনা, কিন্তু আমি যখন নির্বাচন করেছি সাধারণ মানুষ আমাকে সমর্থন দিয়েছে, আমি নির্বাচিত হয়েছি। হয়তোবা যদি সত্যিকারের নির্বাচন এই দেশে হতো, আরও কয়েকটা নির্বাচন করতে পারতাম। এখন যেটা খুবই বেশি স্পর্শকাতর লক্ষ্মীপুরের জন্য, একটা পরিবার, এই তাহের পরিবার লক্ষ্মীপুরের এই সচেতন পরিস্থিতিটাকে, ভালো পরিস্থিতিটাকে, সুন্দর পরিস্থিতিটাকে বারবার ধ্বংস করে দিয়েছে। আমরা একসময় পার্লামেন্টে, আমি এই ফ্যাসিবাদী শাসকের প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রীকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার পার্টিতে তাহিরকে রাখতে হবে কেন? তখন উনি উত্তর দিল যে সেখানে তখন বিএনপির প্রেসিডেন্ট ছিলেন আবুল খায়ের ভূঁইয়া এবং আমি সদর এমপি ছিলাম, যে তোমাদের রাজনীতি বন্ধ করার জন্যই তাহিরকে প্রয়োজন, বা লক্ষ্মীপুরে বিএনপির যে একটা জনপ্রিয়তা বা বিএনপির যে একটা অবস্থান, এটাকে কন্ট্রোল করার জন্য তাহিরকে প্রয়োজন। এই ছিল ওনার উত্তর। তো এটা তো স্বাভাবিক কোনো উত্তর হয় নাই। একজন রাজনীতিবিদের উত্তর তো এটা হতে পারে না, একজন প্রধানমন্ত্রীর উত্তর তো এটা হতে পারে না। আমরা আশাহত হয়েছি। এখন দেখেন 2012-তে, 2012 বলবো না, 2009-এর পর থেকে কন্টিনিউয়াসলি যেভাবে সেখানে গুম হয়েছে, খুন হয়েছে, এটা বলে শেষ করা যাবে না। বাংলাদেশের মধ্যে যদি কোনো জেলা থাকে অত্যাচার নির্যাতনের শিকার, সেটা হলো লক্ষ্মীপুর। কারণ এটা এই এলাকার মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছে। জিয়া রহমান যেরকম ওইখানে সমর্থন নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক এর ধারাবাহিকতা রক্ষা করে যতবার নির্বাচন হয়েছে ততবার বিএনপির প্রার্থী সেখানে নির্বাচিত হয়েছে। সর্বশেষ 2012-তে এই যে তারেক সাইদের কথা বললেন, সাধারণ জনগণের মিছিলের উপর সে গুলি বর্ষণ করেছে র্যাবের ড্রেসে বা র্যাবের কর্মকর্তা হয়ে। কিন্তু লক্ষ্মীপুরের মানুষ তাদেরকে ঘেরাও করে ফেলছে। সেখান থেকে তারা কিন্তু নির্বিঘ্নে বের হয়ে আসতে পারে নাই, হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করতে হয়েছে। এই জন্য বললাম যে লক্ষ্মীপুর মানুষ রাজনৈতিকভাবে কতটুকু সচেতন। এবং সেখানে আমাদের ইকবাল মাহমুদ জুয়েল তাৎক্ষণিকভাবে সেদিন গুম এবং খুনের শিকার হয়েছে। গুম এবং খুন কেন বললাম, খুন করে ওই লাশটা পর্যন্ত নিয়ে গেছে, লাশ আজ পর্যন্ত তার ফ্যামিলি পায়নি। তারপরে ডাক্তার ফয়েজ সাহেব, জামাতের আমির ছিলেন তখন, ওই রাতে তাকে গুলি করে হত্যা করেছে, ছাদের থেকে ফেলে দিয়েছে। ওই দিন মিছিলের মধ্যে 5টা মানুষকে তারা হত্যা করেছে, শত শত মানুষকে তারা সেদিন গুলি করেছে, তারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, এখনো অনেকেই পঙ্গুত্ব অবস্থায় রয়েছে। এরপরে ধারাবাহিকতা এই সরকার যতদিন ছিল, ওই রিভেঞ্জ নেওয়ার জন্য লক্ষ্মীপুরের মানুষের উপর অপর্যপরি গুম খুন হত্যা নির্যাতন মামলা হামলা সবকিছুই করেছে, যে লক্ষ্মীপুর থেকে বিএনপিকে ধ্বংস করে দিতে হবে চিরতরে। লক্ষ্মীপুরে কোনো রাজনৈতিক দল হিসাবে বিএনপির অবস্থান থেকে কোনো কথা বলার সুযোগ থাকবে না। প্রতি মুহূর্তে আমাদের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করেছে, আমার বাড়িতে বারবার হামলা করেছে, বাড়িঘর ভাঙচুর করেছে, এগুলো তাদের প্রতিনিয়ত ঘটনা ছিল। এবং সর্বশেষ এবার আমি যখন জেলে ছিলাম, লক্ষ্মীপুরে কোনো কিছুই হতো না। তাহের পরিবার তার বাড়ির থেকে একটা মনে হয় যে একটা ক্যান্টনমেন্ট, একটা থানা,
সেখান থেকে ছাদের উপর থেকে ড্রেস পরে হেলমেট পরে তার বাহিনী নিয়ে যেভাবে গুলিবর্ষণ করেছে, তৎক্ষণাৎ সেই ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল সেখানে আমাদের 4 জন শিক্ষার্থীকে তারা সেদিন গুলি করে হত্যা করেছে। তার পরবর্তীতে আরও 8 জন সেদিন গণপিটুনিতে মারা যায়। তাহের বাড়িতে সাধারণ মানুষ ছাত্র জনতা আগুন জ্বালিয়ে দেয় এবং সেখানে সেই দিনেই 13 জন হত্যার শিকার হয়, হত্যা হয়। তো এই ধরনের পরিস্থিতি একটা পরিবারে করেছিল এবং এই পরিবারকে আওয়ামী লীগ যেভাবে তাদেরকে শেল্টার দেওয়া, তাদেরকে সেখানে ইন্ধন দেওয়া, সব কিছুই তারা করেছে। তো আওয়ামী লীগ এইভাবে শুধু লক্ষ্মীপুর না, সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন বাহিনী অথবা তাদের এই অপরাজনীতিকে মানে কন্ট্রোল করার জন্য, মানুষকে জিম্মি করার জন্য তাদের গুম খুন এবং আয়নাগরের মতো অবস্থান তৈরি করে তারা তাদের ক্ষমতাকে কন্টিনিউ করেছে। তাদের ক্ষমতাকে ভোট ছাড়া কিভাবে থাকতে হয়, ভোট ছাড়া কিভাবে ক্ষমতায় থাকতে হয় সেটাকে নিয়ন্ত্রণ করে তারা ক্ষমতায় ছিল। তো এই ছিল আওয়ামী লীগের দুঃশাসন। একটা বিষয় একটু আমি জানি না আমার সঠিক, তাহের পরিবারে কেউ কি ছিল যে যাকে ফাঁসি বা কোথাও যাবজ্জীবন হয়েছিল মুক্ত করা? তাহেরের ছেলে। আচ্ছা, এই বিষয়টা কি ছিল? বিষয়টা ছিল যে 1996-এ আমাদের লক্ষ্মীপুরে অ্যাডভোকেট নুর ইসলামকে তারা হত্যা করে এই ছেলের নেতৃত্বে। আচ্ছা, হত্যা করে ওই যে ব্রিজের নিচে হত্যা করে পার্শ্ববর্তী যে নদী মেঘনা নদীতে টুকরো টুকরো করে ফেলে দেয়। এটা জাতির এই দেশের মানুষ সবাই জানে। এরপরে সেই হত্যার বিচার অনুযায়ী তার ফাঁসি হয়েছিল। ফাঁসি মকুব করেছে বিপ্লবের। আচ্ছা, বিপ্লব হচ্ছে তাহেরের ছেলে, বড় ছেলে। জি, ফাঁসি হয়েছিল। সেখান থেকে তারা ক্ষমতায় আসার ফাঁসি মকুব করে যাবজ্জীবন নিয়ে আসে। যাবজ্জীবন থাকা অবস্থায় তাকে আবার মুক্ত পর্যন্ত করে দেয় এবং জেলে থাকা অবস্থায় তার বিয়ে হয়েছে এবং বিয়ের পর বাচ্চা পর্যন্ত হয়েছে। সুতরাং এই দেশের মানুষ দেখে নাই কি না, এইটা মানে বিয়ে জেলে থাকা অবস্থায় বিয়ে হয়েছে এবং বিয়ে এটা মানে আর কি বলবো, মানে এই দেশে হয় নাই এমন কিছু না। আওয়ামী লীগ আমলে সব হয়েছে। দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের ক্যাডার বাহিনীকে তারা শেল্টার দিয়ে, ইন্ধন দিয়ে তাদের নিজের ক্ষমতাটাকে পাকাপোক্ত করার জন্য, ক্ষমতাটাকে কন্টিনিউ করার জন্য যা যা করার দরকার হাসিনা তাই করেছে। এখনো তো রক্তের দাগ শুকায় নাই। এই যে ছাত্র জনতার সর্বশেষ আন্দোলনে অথবা আমাদের বিগত 15 বছর 1.5 লক্ষ মামলা, 60 লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে সে মামলা হয়েছে, 12 শতাধিক গুম হয়েছে, 1500-1600 নেতাকর্মীকে খুন করেছে এবং এই সর্বশেষ এই যে ছাত্র জনতার যে আন্দোলনটা লাস্ট 1 মাস হলো, 1 মাসের কম হয়তো বা প্লাস মাইনাস, সেখানে তো প্রায় 1000-এর উপরে সাধারণ ছাত্রদেরকে, মানুষকে তারা হত্যা করেছে। রক্তের দাগ তো শুকায় নেই। তো সুতরাং এর বিচার, এই খুনির বিচার তো এই দেশের মানুষ চায়। কার কাছে চায়? এই ইন্টেরিয়র গভর্নমেন্টের কাছে চায়। হ্যাঁ, আপনারা সংস্কার করবেন, 2টা জিনিস। একদিকে হলো বিচার করতে হবে, এটা মানুষের দাবি, এটা গণমানুষের দাবি, এই গণহত্যার বিচার করতে হবে। আন্তর্জাতিক আদালত বলেন অথবা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে করতে হবে এবং তার সঙ্গে সাঙ্গ যারা এই গুম খুন অত্যাচার নির্যাতন টাকা পাচার দুর্নীতির সঙ্গে জড়িত, এদের বিচার হইতে হবে না? অবশ্যই এদের বিচার হইতে হবে। এদের বিচারের জন্যই তো আমরা এই সরকার প্রতি আমাদের সহযোগিতাও থাকবে এবং আমাদের যে প্রত্যাশাও থাকবে। পাশাপাশি আরেকটা জিনিস আমাদের যে প্রত্যাশা, যে একটা স্বাভাবিক পরিবেশ আপনাকে নিয়ে আসতে হবে, সেটা সংস্কার করেন, সেটা আলোচনার টেবিলে নিয়ে আসেন। কি সংস্কার করতে হবে, কি সংস্কার দরকার, নির্বাচন কমিশন কি ধরনের হতে হবে, বোর্ডটা কি ধরনের হতে হবে, কিভাবে এই দেশে একটা সাংবিধানিক সংস্কার প্রয়োজন হতে পারে, এটা তো আলাপ আলোচনার ব্যাপার। একটা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই তো এই সিদ্ধান্ত, রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি এখানে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যে একজন আইনজীবীকে হত্যার দায়ে যার ফাঁসি হয়েছিল, সে ফাঁসি থেকে তাকে যাবজ্জীবন করানো হয়েছিল এবং যাবজ্জীবনের পরবর্তীতে তাকে আবার জেল থেকে মকুব করা হচ্ছে এবং জেলে থাকাকালীন অবস্থায় তিনি বিয়ে করেছেন। আমি জানি না বাকি অংশটুকু আর বললাম না, দর্শকরা হয়তো লজ্জা পাবে। প্রেসিডেন্টের অর্ডারে এই মকুবগুলো না, মানে দর্শকরা হয়তো শুনলে নিজেও লজ্জা পাবেন। সেটি হচ্ছে দর্শকরা জানেন
এটা এমন কোনো পত্রিকা না, নাই যেটা আসেন নাই, না, এমন কোনো মিডিয়া নাই যেটা না, আসেন সেটি না। না, যেটি বলছিলেন যে জেলখানায় থাকাকালীন অবস্থায় তিনি সন্তানের পিতা হয়েছেন, সন্তানের পিতা হয়েছেন, জেলখানায় আছেন, যে সন্তানের পিতা হচ্ছে। প্রিয় দর্শক, শুনছিলেন জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানির কাছ থেকে তার বক্তব্য। একই বক্তব্য শুনবার জন্য আমরা আবারও আমাদের ইস্পানী মির্জাপুর শুভরাত্রির বিরতির পর আবার ফিরে আসবো তার কাছে, এবং আপনারা নিশ্চয়ই আমাদের এই আয়োজনে থাকবার জন্য অপেক্ষায় থাকবেন। আপনাদের থাকবার জন্য অনুরোধ রইল। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির যুগ্ম মহাসচিব জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। আমরা কথা বলছিলাম লক্ষ্মীপুরের রাজনীতি নিয়ে। আমি একটা বিষয় একটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে বিগত সময়ে কী পরিমাণে গুম খুন হয়েছে। আপনি অনেক নির্যাতনের কথা বলেছেন, সেই জায়গাটাকে একটু স্পেসিফিকলি বললে আমরা অন্য আলোচনায় চলে যেতে পারতাম। হ্যাঁ, লক্ষ্মীপুরে তো যেমন ধরেন আমাদের চেয়ারম্যান ফারুক, তাকে গুম করেছে চট্টগ্রাম থেকে। আচ্ছা, তার ভাই মনির যুবদলের প্রেসিডেন্ট ছিল, ছাত্রদলের জিসান, সুলেমান সহ এরকম প্রায় শতাধিক নেতাকর্মীকে তারা গুম এবং খুন করেছে। এবং আমার মনে হয় প্রায় 1000-এর মতো হবে আহত, পঙ্গুত্ব জীবনযাপন করছে। তার মধ্যে আমার জেলা বিএনপির সেক্রেটারি শাহাবুদ্দিন সাবু, সেও পঙ্গুত্ব। এরকম অনেক নেতাকর্মী যার পা নাই, হাত নাই, হাতের কবজি কেটে ফেলেছে। এটা তো শুধু যে আওয়ামী লীগ অত্যাচার করছে শুধু তা না, আওয়ামী লীগের সঙ্গে পুলিশ লীগ যারা ছিল তখন তাদের দোসর, মানে তাদের পক্ষে যারা কাজ করেছে তারাও করেছে একসঙ্গে মিলেমিশে। তাহলে পুলিশকে তারা ব্যবহার করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে র্যাবকে তারা ব্যবহার করেছে, ছাত্রলীগকে ব্যবহার করেছে, যুবলীগকে ব্যবহার করেছে। এইভাবে একটা প্যাকেজ ওয়ার্কের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে এমন একটা বিভীষিকাময় অপরাজনীতি, যেটাকে তারা কন্ট্রোল করে সেখানে লুটপাট, অত্যাচার, নির্যাতন মাধ্যমে লুটপাট করলো, টাকা পাচার করলো, জায়গা জমি দখল করলো, এগুলা মানে বলে শেষ করা যাবে না, বললে শেষ হবে না। আওয়ামী লীগের অত্যাচার তো শুধু লক্ষ্মীপুরেরটা বলে আমি শেষ করতে পারবো না, সারা বাংলাদেশে কি পরিমাণ হয়েছে। জি, একটা বিষয় একটু আপনি যদি অকপটে বলবেন কিনা আমি জানি না, আমার এই প্রশ্নটি করতে খুব ইচ্ছে করছে। যে বিএনপি ভাঙ্গার বহু চেষ্টা করা হয়েছিল, আমরা দেখেছি বিএনএম, তৃণমূল, নানা রকম কিংস পার্টি করা হয়েছিল। আমরা নির্বাচন পূর্বে ব্যারিস্টার শাহজাহান ওমরকে দেখেছি, তমির আলম খন্দকারকে দেখেছি, তারা বিএনপি ছেড়ে গিয়েছেন। তো আপনি তো রাজনীতি করেন, প্রত্যেকেরই কিন্তু রাজনীতিতে নিজের অবস্থানটা শক্তিশালী করা দরকার আছে। বিএনপি যখন কোণঠাসা ছিল সেই সময় কি আপনি এই ধরনের কোনো কিছুর মধ্যে আপনার অফার আসছিল কিনা, যে আপনি যদি বিএনপি রাজনীতি ছাড়েন, আওয়ামী লীগ আসলে আপনাকে এটা দেওয়া হবে, ওই দেওয়া হবে, এই ধরনের কোনো কিছুর সঙ্গে আপনার তারা কোনো অফার বা কোনো কিছুর মধ্যে ইনভলভমেন্টের কোনো আপনার কাছে তাদের অনুরোধ আসছিল কিনা? দেখেন, আমার রাজনৈতিক জীবনের মানে বয়সটা কিন্তু খুব একটা কম না। আমি সেই স্কুল জীবন থেকে যদি রাজনীতি করে থাকি, ক্লাস 8-9 এমন একটা সময়, সেটা 81-82-র কথা বলছি, তাহলে 40 বছরের উপরে আমার রাজনীতি জীবন। আমরা ওবায়দুর রহমান সাহেবকে দেখেছি, বি চৌধুরী সাহেবকে দেখেছি, তারপরে এই সর্বশেষ বলবো না, তার আগে মেজর মান্নান সাহেবকে দেখেছি। ওনারা কিন্তু বিএনপি থেকে বের হয়ে গেছেন, দল কিন্তু ভাঙে নাই, ওনারা ভেঙে পড়েছেন হয়তোবা। যাই হোক, সম্মানিত ব্যক্তি, আমি সম্মান করি ওনাদেরকে। বিএনপি ভাঙে নাই। এবং এবার শাহজাহান ওমর সাহেব বলেন, তমির আলম খন্দকার বলেন, তো এদের এখনকার অবস্থাটা কি? তাদের মধ্যে তো নিজেরাই হয়তোবা পরিবারের চাপে পড়ে গেছেন, নিজের বিবেকের কাছে চাপে পড়ে আছেন, যে কি করলাম, কি হলো, কি চিন্তা করলাম। এই যে তাদের মধ্যে যে একটা মানে হিসাব নিকাশ, আমার মনে হয় তাদের নিজেরাই নিজেদের বিবেকের কাছে ভীত হয়ে পড়ছেন। আপনি কি কোনো এখন আমরা যখন সর্বশেষ আমি 10ই ডিসেম্বরের পরে এবার 25শে আগস্ট, মানে আপনি জেলে যাবার কথা বলছেন? না, আমি তো গেলাম কত 25 তারিখে। জি, সর্বশেষ যেটা গেলাম 25 তারিখে। জি, তো আমাদের উপর সবচেয়ে ভয়াবহ জিনিসটা হলো 10ই ডিসেম্বরের পর। 7ই ডিসেম্বর গ্রেপ্তার হলাম, তখন ছিল আমাদের উপর প্রেশার। যেই 10ই ডিসেম্বরের আমি প্রায় 4.5 মাস জেলে ছিলাম তখন।
তখন তো আমাদেরকে কোর্টে আনা নেওয়া করতো। সেই গাজীপুর ছিলাম, গাজীপুর থেকে কোর্টে আনা নেওয়া করতাম। আমাদের গাড়িতে আমার সঙ্গে 5-6 জন পুলিশের লোক থাকতেন, তার মধ্যে একজন সাব ইন্সপেক্টর এবং একজন থাকতেন সিভিল। এই সিভিলটাই সবসময় আমাদেরকে বিভিন্ন ধরনের যে প্রস্তাব, খুব ভদ্র ভাষায়, সুন্দর ভাষায়, যে স্যার কি হবে এই রাজনীতি করে, এই রাজনীতিতে আপনারা কিছু করতে পারবেন না, আপনারা কোনোদিন ক্ষমতায় যেতে পারবেন না, আপনারা আওয়ামী লীগে জয়েন করেন, আপনারা একটা আওয়ামী লীগ না করেন, আওয়ামী লীগ যে স্বতন্ত্র ভোট করবে সেখানে অংশগ্রহণ করেন, ঘুরে ফিরে তো আওয়ামী লীগের সঙ্গে থাকলেন বা সরকারের সঙ্গে থাকলেন বা এমপি তো হলেন, বা আওয়ামী লীগ নাই কিন্তু আপনি তো স্বতন্ত্র থাকলেন। এইভাবে যে আমাদেরকে কিছু কিছু অফার দেওয়া, কিন্তু আমরা তো এগুলো কোনোদিন চিন্তাই করি নাই, আমাদের হিসাবের বাইরে। আর ছাত্র রাজনীতি করার কারণে তো একটু সাহস নিয়েও চলছি, এখনও সেই সাহস নিয়ে চলি। সেই সাহস নিয়ে চলছি বলেই, সাহস যে রাজনীতিতে একটা বড় দিক, বড় মনোবল এবং রাজনীতিতে একটা যে একটা বিশাল পাওয়ার, মানে আপনি নিজেও অনেকের মতো এরকম একটা অফার পেয়েছিলেন যে স্বতন্ত্র প্রার্থী হন বা আওয়ামী লীগে যোগ দেন। হ্যাঁ, এটা অহরহ এটা আমার পাশাপাশি অনেকটাই বলেছে। আমরা তো জেলখানায় অনেকেই থাকতাম, এক একদিন এক একজনের জেলখানায় কোর্টে যেতেন, কোর্ট থেকে আসে বলতেন, সারাদিনের গল্প বলতেন যে কিভাবে ডিবি অফিসে তাকে প্রেশার করা হয়েছে, কিভাবে অত্যাচার করা হয়েছে। আমাদেরকে রিমান্ডে নিচ্ছেন, রিমান্ডে নিয়ে তো আমাদেরকে অনেকভাবে মেন্টাল টর্চার করতে হয়। এবার তো আমাদেরকে লাস্ট আমাকে 2বার গ্রেপ্তার সময় আমার তো গায়েও তারা টাচ করেছে, আপনার বাসার দরজা ভেঙেছে, হামলা করেছে, সবকিছুই তো দৃশ্যমান। তো যাই হোক, এই ধরনের ভয় ভীতি আতঙ্কের মধ্য দিয়ে আমরা এখান থেকে বের হয়ে এসেছি। আমাদের উপরে অনেক টর্চার ছিল, অনেক নির্যাতন ছিল যেন আমরা তাদের ইলেকশনে যাই। আওয়ামী লীগে যোগ দেওয়াটা বড় প্রেশার ছিল না, বড় প্রেশার ছিল যেন তাদের সেই নির্বাচনে অংশগ্রহণ করি। ঘুরে ফিরে তো একই তো কথা, কিন্তু আমরা করি নাই। লোভ লালসার কাছে মাথাটা তো করি নাই। এটা ছাত্র রাজনীতি করছি, 90 করি নাই। হাসিনার বিরুদ্ধে 96-এ আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তখন করি নাই, এখন করি নাই। কেন করব? কি কারণে করব? আমরা তো একটা আদর্শের জন্য সংগ্রাম করছি, লড়াই করছি। আমরা রাজনীতি করি সম্মানের জন্য, দেশের জন্য, এই তো। কিন্তু এই যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সে আন্দোলন শুরু হয়েছে বৈষম্য বিরোধী যে ছাত্ররা, ছাত্র জনতারা যেরকমভাবে একটা আন্দোলন করে দেশকে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ দিয়েছে, সেই স্বাধীনতার স্বাদ যদি পেতে হয় তাহলে তো আপনার সর্বস্তরের মানুষকে নিয়ে, কিন্তু শ্রেণী পেশার মানুষকে নিয়ে আপনাদের কাজ করতে হবে। তা না হলে যে রক্তে রঞ্জিত যে রাজপথ এখনও পর্যন্ত আমরা বলি রক্তের দাগ শুকায়নি, সেই শুকানোর দাগ যেটি একদিন হয়তো শুকিয়ে যাবে। কিন্তু আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত রয়েছেন, যারা হতাহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের শহীদদের প্রতি নিশ্চয়ই আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু আপনারা এই বিএনপির পক্ষ থেকে একেবারে সবশেষ এই ছাত্র আন্দোলন, ছাত্র নেতৃত্ব, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আপনাদের একেবারে সর্বশেষ 1 মিনিটে কর্মপরিকল্পনা কিছু বলবেন কিনা? দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, জেল ডিবি অফিসে তাদের সঙ্গে আমাদের দেখা হয়েছে, তারা আমাদেরকে বুঝেছে, আমরাও তাদেরকে বুঝেছি। তখন আপনি ডিবি অফিস ছিলেন? ডিবি অফিসে ছিলাম। তাদের উপর যে টর্চার হয়েছে সেটা তো লোমহর্ষক ছিল, আমাদের উপর টর্চার হয়েছে এটা লোমহর্ষক ছিল। চোখ বেঁধে নিয়ে যাওয়া, ইলেকট্রিক শর্ট দেওয়া, ঝুলিয়ে রাখা, এবার হয়েছে সেটা। এই যে এই গত লাস্ট জুলাইতে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখের কথা বলতেছি, বা জুলাই লাস্ট 25শে জুলাই অ্যারেস্ট হলাম। এই কদিন তো তাই দেখলাম ডিবি অফিসে বসে। 10 দিন আমরা রিমান্ডে ছিলাম, এক একজন 5 দিন, 7 দিন, 10 দিন করেছিলাম। তখন তো টর্চার করা হয়েছিল, ওদেরকেও টর্চার করছে, এবং ওদেরকে টর্চার করে ইনজেকশন পর্যন্ত দিয়েছে যেন ব্যথা না থাকে। আচ্ছা, তো ওরা আমাদের সঙ্গে দেখা করেছে, ওদের সঙ্গে যে দেখা হয়েছে তখন তারা তাদের কথা বলেছে, আমরা আমাদের কথা বলেছি যে এটার ভিতরে কি হচ্ছে। সেখানে আমরা শাউট পর্যন্ত করেছি। এই যে ডিবির যে হারুনকে শাউট করেছি, ধমক দিয়েছি। যাই হোক, সেখান থেকে আমরা বের হয়ে আসলাম। আমরা তাদের আন্দোলনকে অবশ্যই বিশেষভাবে মূল্যায়ন করি। যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেখানে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, সেখানে তো আমাদের দলের অনেক নেতাকর্মীও এবার প্রায় 150-200 আমাদের নেতাকর্মী এবার শহীদ হয়েছেন। আমরা তাদের বাড়িতে গিয়েছি। বিগত 15-16 বছর আমাদের অনেক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। সবার বাড়িতে আমাদের যাওয়া, সবার পরিবারের প্রতি আমাদের একটা কমিটমেন্ট আছে, আমাদের একটা দায়িত্ব আছে। ইনশাল্লাহ আমরা যদি সুযোগ পাই সেই জিনিসটা আমরা করবো। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হলো, আমরা বিএনপি ক্ষমতায় আসার জন্য আমরা আন্দোলন করি নাই। আমরা 31 দফা দিয়েছি। 31 দফা দেওয়ার আগে আমরা 4 বছর মাঠে ছিলাম। আমি মিডিয়া সেলের সদস্য সচিব। মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জেলায় গিয়েছি, প্রত্যেকটা বিভাগে গিয়েছি,
তখন আমাদের 27 দফা ছিল। এই 27 দফা নিয়ে আমরা নাগরিকদের সঙ্গে কথা বলেছি, আমরা পেশাজীবীদের সঙ্গে কথা বলেছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। একদিনেই 31 দফার ডাক আমরা দিই নাই। 27 দফা হওয়ার পর যখন আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনের যারা আছেন তারা বললো যে না, তোমাদের 27 দফার সঙ্গে আমরা আরও 4টা দফা অ্যাড করব, তারপরে গিয়ে 31 দফা হয়েছে। এটা একদিন হয় নাই। তারেক রহমান যে বলছেন যে 2 বছরের জন্য 2 বছর একজন প্রধানমন্ত্রী 2 বছর বেশি থাকবেন না, এটা কি আজকের কথা নয়, এটা কিন্তু আরো 5 বছর আগের কথা, এবং এটা লিখিত আছে এবং বিএনপি এটা প্লেস করেছে, জাতির সামনে তুলে ধরেছে। সুতরাং আমরা যে কথাটি বলছিলাম যে বিএনপি এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য এটা কোনো আন্দোলন করে নাই, দেশের জন্য আন্দোলন করছে। আমাদের আসলে এখন আর চাওয়া পাওয়ার কিছু নাই। হাসিনা বিদায় হয়েছে, হাসিনার হাত থেকে রক্ষা পেয়েছি, এটা আমাদের চাওয়া পাওয়া ছিল। এখন স্বাভাবিক একটা নিয়মে এই দেশে নির্বাচন হবে। নির্বাচনের পর আমরা যে প্রস্তাবনা দিয়েছি 31 দফা, সেখানে যদি আমরা সংখ্যাগরিষ্ঠ পাই, যারা বিচিত দল, পরাজিত দল, তাদেরকে নিয়ে আমরা একটা পার্লামেন্ট গঠন করব। এটা জাতীয় সরকারের রূপরেখা হবে। পাশাপাশি এটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, যে পার্লামেন্টের উপর পর্যায়ে আপার কক্ষ যেটা থাকবে, সেখানে শ্রেণীভেদের পক্ষে যারা থাকবেন তারা তাদের মুখপাত্র হিসাবে তারা থাকবেন। তাহলে নিম্নকক্ষ উচ্চ কক্ষে গিয়ে সেখানে আলাপ আলোচনার ভিত্তিতে পরামর্শ নিয়ে সেখানে আমাদের একটা বিল পাস হবে, নিচে পাস হবে নিচে, কিন্তু পরামর্শ থাকবে উপর থেকে যে না, এটা আবার রিভিউ করো, আবার আলোচনা করো, তারপরে সৈশুদ্ধভাবে একটা আইন তৈরি হবে, সে আইনের ভিত্তিতে দেশ চলবে। সুতরাং সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করতে চাই। ইনশাল্লাহ সেটা হবে জাতীয় সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী জাতীয় সরকার। এই জাতীয় সরকার যদি আমরা কন্টিনিউ করতে পারি, আমার বিশ্বাস বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ে উঠবে, একটা সুন্দর বাংলাদেশ হবে, যেটা আমাদের তারেক রহমান সাহেবের একটা পরিকল্পনা, এই পরিকল্পনার অংশ ইনশাল্লাহ। আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই যে আমাদের যে 31 দফা, এই 31 দফাটা আমরা আরও মাঠে নিয়ে যাচ্ছি আগামী কয়েকদিনের মধ্যে। আপনারা পড়ে দেখবেন, জেনে দেখবেন, এবং আমাদের যে সমসাময়িক ছাত্ররা যারা রয়েছেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব দিচ্ছেন, তারাও আমাদের এই 31 দফাটা একটু পড়ে দেখবেন যে আমরা কি বলেছি, তাহলে কি সংস্কার করা উচিত, তাহলে সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে কিনা, নতুন বাংলাদেশ গড়ে উঠবে কিনা। আশা করি সবাই মিলে আমরা বাংলাদেশটাকে খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারবো, সক্ষম হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো দর্শক, আপনারা শুনছিলেন জনাব শহীদুদ্দিন চৌধুরীর কাছ থেকে তার বক্তব্য মন্তব্য। আমরা মুক্তি পেয়েছি, কিন্তু মুক্তির আন্দোলন কিন্তু আমাদের শেষ হয়নি। সেই মুক্তির আন্দোলন যদি শেষ করতে হয়, তাহলে রাষ্ট্র সংস্কার করতে হবে, এবং সেই রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আমাদের গুম, খুন, হত্যা, বিচার বহিত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এবং একই সাথে আমাদের বিচার ব্যবস্থা, আমাদের আর্থিক খাতে যে সংস্কার প্রয়োজন, আমাদের যে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সমস্ত জায়গাকে যেখানে অন্যায় এবং অবিচারের জায়গা হিসেবে তৈরি করা হয়েছিল, সেগুলিকে আমরা সংস্কার করে যদি আমরা এগিয়ে নিতে পারি, তাহলেই আমরা মনে করব আমাদের মুক্তি হলো, মুক্তির আন্দোলন আমাদের শেষ হয়েছে। এবং এই মুক্তির আন্দোলন শেষ করবার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এই ছাত্র জনতা তাদের আত্মতি দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের প্রতি আমাদের সকলের সম্মান রইল, এবং একই সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আজকের অতিথি জনাব শহীদুদ্দিন চৌধুরী আনি আপনাকে আপনার এখানে উপস্থিত হয়ে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে অতিথি থাকবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, আপনারা সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।